ক্লাস 10 তোমাদের থার্ড চ্যাপ্টার যেটা বায়ুমণ্ডল রয়েছে সেখান থেকে তোমাদের আমি আগের ভিডিওতে সমুদ্র স্রোত তের সৃষ্টির কারণ বা হচ্ছে সমুদ্র স্রোত কাকে বলে, সমুদ্র তরঙ্গ কাকে বলে, সেগুলো আমি দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে যেটা তোমাদের বলবো সমুদ্র স্রোতের শ্রেণীবিভাগ। ঠিক আছে, সমুদ্র স্রোতের শ্রেণীবিভাগের ক্ষেত্রে কি সমুদ্র স্রোতকে দুটি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, উষ্ণ স্রোত, শীতল স্রোত। তোমাদের আগের ভিডিওতে আমি সমুদ্র স্রোত তা সমুদ্র তরঙ্গ কাকে বলে সেটা আমি সেখানে বুঝিয়ে দিয়েছি এবং সেখানে উত্তরটাও দিয়ে দিয়েছি কিভাবে লিখবে সেটা কিন্তু দেখে নিলে তারপরে এটা দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে। তবুও সমুদ্র স্রোতটা আমি বলে দিচ্ছি কি সমুদ্র স্রোত হলো কি সমুদ্রের স্থির জলরাশির একমুখী প্রবাহকে বলা হয় কি সমুদ্র স্রোত। অর্থাৎ কি যে বায়ু প্রবাহ, সমুদ্র জলের উষ্ণতা, লবণতা প্রভৃতির কারণে যখন হচ্ছে সমুদ্রের জল এক স্থান থেকে অন্য স্থানে অনুভূমিকভাবে মানে ঠিক এইভাবে প্রবাহিত হয়, এই অনুভূমিকভাবে প্রবাহিত হয়, তখন তাকে বলা হয় হচ্ছে কি সমুদ্র স্রোত। এবার সমুদ্র স্রোত সৃষ্টির কারণের আমি ভিডিওটা করেছি, সেটা তোমরা দেখে নিও। আর সেখানে সমুদ্র স্রোত সমুদ্র তরঙ্গ কাকে বলে পার্থক্য সেখানে উত্তর সহ কিন্তু নোটটা আমি দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, কারণ সমুদ্র স্রোতের ওপর কিন্তু প্রত্যেকটা টপিকই কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো যেটা বললাম যে সমুদ্র স্রোতের শ্রেণীবিভাগের মধ্যে কী রয়েছে, উষ্ণ স্রোত আর শীতল স্রোত। এখানে দেখো দুটো অ্যারো দিয়ে আমি রেখেছি যে শীতল স্রোতকে অন্তঃস্রোত বলা হয় আর উষ্ণ স্রোতকে বহিঃস্রোত বলা হয়। এটাতে হচ্ছে আমরা পরে যাচ্ছি, প্রথমে বলে নিই উষ্ণ স্রোত আর শীতল স্রোতটা কি। দেখো উষ্ণ স্রোত নামটা শুনেই বুঝতে পারছি কি যে স্রোতের উষ্ণতা বেশি থাকে। ঠিক আছে, আর শীতল স্রোত এটাও নামটা শুনেই বুঝতে পারছি যে যার উষ্ণতাটা হচ্ছে কম থাকে তাকে শীতল স্রোত বলে। এবার দেখো এই যে উষ্ণ স্রোত, এবার তার মানে এই উষ্ণ স্রোতটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হতে পারে আমরা কি জানি, পৃথিবীর মাঝ বরাবর গেছে হচ্ছে নিরক্ষরেখা, আর নিরক্ষরেখাতে সূর্য সারা বছর লম্বভাবে পড়ে। এর ফলে কী হচ্ছে, এখানে উষ্ণতা বেশি থাকে, আর যত মেরুর দিকে যাওয়া যায় তত সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে বলে কিন্তু উষ্ণতা তত কিন্তু কমতে থাকে। তাহলে এখানে আমরা সবাই জানি যে নিরক্ষরেখায় সূর্য লম্বভাবে পড়ে, আর সূর্য থেকে যত দুদিকে আমরা যেতে থাকি মেরুর দিকে গেলে টেম্পারেচার কিন্তু একদম কম হয়। তাহলে এই উষ্ণ স্রোত কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, নিশ্চয়ই নিম্ন বা মধ্য অক্ষাংশ থেকে বা নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে কিন্তু উষ্ণ স্রোতটা কিন্তু প্রবাহিত হয়। ঠিক আছে, আর শীতল স্রোতটা কি তাহলে ঠিক উল্টোই হবে, তাহলে মেরু অঞ্চল মানে ঠান্ডা, তার মানে উষ্ণ স্রোত হচ্ছে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। আর হচ্ছে শীতলটা কি যে হচ্ছে মেরুর থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, এটাকে বলছি আমরা শীতল স্রোত। ঠিক আছে, আচ্ছা এবার এটা উত্তর দক্ষিণেও একই, এটা যেহেতু উত্তর গোলার্ধ এখানেও যেমন মেরুর থেকে আসছে, আবার এখানেও নিরক্ষীয় অঞ্চল থেকে কিন্তু উষ্ণ স্রোতটা কিন্তু আসছে। ঠিক আছে, তাহলে উষ্ণ স্রোত কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় এটা একটু কিন্তু বুঝে নিলেই তোমরা বুঝতে পারছো, নিরক্ষীয় অঞ্চল থেকে যে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়, আর শীতল স্রোত মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে কিন্তু প্রবাহিত হয়। এবার হলো এই যে উষ্ণ স্রোত বা শীতল স্রোতটা নিরক্ষ বা মেরু থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়, এবার এইগুলোর যে কোন বায়ুর প্রভাবে হয় সেটা কিন্তু আমাদের জানতে হবে, সেটাও কিন্তু একটা কারণ। দেখো উষ্ণ স্রোত যখন হয় এই যে রেখা বরাবরই সৃষ্টি হচ্ছে, তার মানে এটা কোন বায়ু বরাবর হয়, আয়ন বায়ু আর হচ্ছে কি পশ্চিমা বায়ু হলো। আর শীতল স্রোত কোন বায়ুর প্রভাবে হতে পারে, যেহেতু ঠান্ডা এটা অবশ্যই হচ্ছে মেরু বায়ুর প্রভাবে হয়ে থাকে, তাই তো। তাহলে দেখো উষ্ণ স্রোত বা শীতল স্রোতে যদি আমরা পার্থক্যও পড়ি, এখানেও কিন্তু অলরেডি কয়েকটা পার্থক্য কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখানে কিন্তু পার্থক্যটাও কিন্তু আমি তোমাদের নোটটা দিয়ে দেবো যে তোমরা কিভাবে সেটা লিখবে। আচ্ছা তাহলে দেখো, তাহলে এটা গেল উষ্ণ স্রোত আর হচ্ছে শীতল স্রোত। এবার কথা হলো যে উষ্ণ স্রোত বা শীতল স্রোতের মধ্যে এটা কেন বলা হচ্ছে যে শীতল স্রোতকে কেন অন্তঃস্রোত বলা হয় আর উষ্ণ স্রোতকে কেন সেটাকে বহিঃস্রোত বলা হয়। ঠিক আছে, দেখো অন্তঃস্রোত বা বহিঃস্রোত, অন্ত মানে কি ভিতরে, আর বহির মানে কি বাইরে, তাই তো। এবার দেখো ধরো কোনো একটা বালতির মধ্যে যদি তুমি ধরো জল আছে তার মধ্যে, এবার ধরো তার মধ্যে তুমি এক টুকরো শোলা ফেললে, ঠিক আছে, একটা শোলা ফেললে আর একটা হচ্ছে লোহার টুকরো ফেললে। এবার দেখো যদি আমি শোলাটাকে ফেলি, শোলাটা কিন্তু জলের ওপরেই কিন্তু ভাসতে থাকবে,
তাই না? কিন্তু যদি আমি লোহার খনটাকে ফেলি, ওটা কিন্তু পুরো ডুবে একদম নিচে চলে আসবে, বালতির কিন্তু নিচে চলে আসবে। তার মানে দেখো, যেই জিনিস হালকা সেই জিনিস কিন্তু জলের উপর থেকে বা বাইরে থেকে কিন্তু জলের ওপর দিয়ে প্রবাহিত হয়। আর যেই জিনিস হচ্ছে ভারী, ঠিক আছে, সেইটা কিন্তু জলের ভেতরে দিয়ে কিন্তু প্রবেশ করে, ঠিক আছে, বা এটা যদি বড় কিছু থাকে তো সেটা কিন্তু সে নিচে থেকে কিন্তু সেটা চলে আসবে, তাই না? বা সেটা জল যদি প্রবাহিত হয় জলের সঙ্গে সঙ্গে ভাসবে, কিন্তু সেটা কিন্তু ভেতর থেকে বা নিচ থেকে। তাই বলে লোহার দণ্ডটা কিন্তু সেটা তুমি যতই বড় বা ছোট যেই পরিমাণ বালতি বা যেখানে জলে রাখো না কেন সেটা কিন্তু নিচেই চলে আসবে, তাই না? শোলা যেহেতু হালকা সেহেতু জলের ওপরেই কিন্তু ভেসে ভেসে প্রবাহিত হবে। ঠিক তেমনি তাহলে অন্ত মানে কি, ভেতর যেই জিনিস ভারী সেই জিনিস হচ্ছে সমুদ্রের ভেতর থেকে প্রবাহিত হয়, আর যেই জিনিস হালকা সেই জিনিস কিন্তু জলের ওপর থেকে প্রবাহিত হয়। ঠিক তেমনি শীতল স্রোত, দেখো উচ্চচাপের ক্ষেত্রে আমরা কি পড়েছি, যে উচ্চচাপ কখন হয়, উচ্চচাপে হচ্ছে বায়ু কিন্তু শীতল হয়, তাই না? শীতল হয় মানে কি, ভারী হয়ে যায়। আর বহিঃস্রোত কি, উষ্ণ। আমরা কি জানি যে সূর্য তাপে জল বাষ্প হয়ে যখন উপরের দিকে ওঠে সেই বায়ু উষ্ণ থাকে, আর উষ্ণ বায়ু হালকা হয় বলে সেটা উপরের দিকে উঠে যায়, আর শীতল বায়ু হচ্ছে ভারী হয় বলে সেটা কিন্তু নিচের দিকে নেমে আসতে থাকে। এখানেও ঠিক একই ঘটনা ঘটে। এইবার হচ্ছে এই যে অন্তঃস্রোত বা বহিঃস্রোত, তার মানে কি, এটা একটা ঘনত্বের ওপর নির্ভর করে। সমুদ্রের জলের ঘনত্বের ওপর নির্ভর করে। প্রথমত যেহেতু শীতল স্রোত ভারী, সেই জন্য শীতল স্রোতকে অন্তঃস্রোত বলা হয়েছে, কারণ ভারী হলেই জিনিসটা ভেতরে প্রবেশ করে। আর উষ্ণ স্রোত হচ্ছে হালকা বলেই সেটা বহিঃস্রোত বা বাইরে থেকে প্রবাহিত হয়। এছাড়া এই যে অন্তঃস্রোত বা বহিঃস্রোতের ক্ষেত্রে আরও কিছু কন্ডিশন আছে। কি কন্ডিশন? দেখো, সমুদ্র জলের ঘনত্বের ওপর এটা নির্ভর করে। কীরকম ঘনত্ব মানে কি, ওজন বা ভারী। সমুদ্র জলের ওজন বা ভারী কিসের উপর নির্ভর করে? প্রথমত তো আমরা কি বললাম, চাপ, কারণ উচ্চচাপে বায়ু শীতল হয় আর নিম্নচাপে বায়ু উষ্ণ হয়। দ্বিতীয়ত হলো লবণতা, কারণ কোনো জলের, ধরো এমনি জল, একটা যদি লবণাক্ত জল তুমি রাখো বা লবণ গুলিয়ে রাখো, সেটা নিশ্চয়ই সাধারণ জলের থেকে সেটা বেশি ভারী হবে। তাহলে যে জলের মধ্যে লবণতার পরিমাণ বেশি থাকবে সেই জলে মানে সেই জলটা কিন্তু কি হবে, প্রচুর পরিমাণে কিন্তু ভারী হবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে উষ্ণতা, উষ্ণতা যদি বেশি হয় তাহলে সেটা কি হয়, উষ্ণবায়ু হালকা হয়ে যায়, তাহলে জল যদি উষ্ণ হয় তাহলে সেটা হালকা হয়ে যাবে। আর যদি হচ্ছে টেম্পারেচার কম থাকে তাহলে সেটা শীতল হবে, ঠিক আছে। তার মানে এই চাপ, লবণতা, উষ্ণতা, উষ্ণতা হচ্ছে বেশি, উষ্ণতা যদি মানে ধরো বেশি হয় তাহলে উষ্ণ স্রোত, আর উষ্ণতা যদি কম হয় তাহলে সেটা শীতল বা ভারী হয়ে যাবে। তাহলে সমুদ্র জলের ঘনত্ব কিসের কিসের উপর নির্ভর করে? চাপ, উচ্চচাপ হলে ভারী হয়, লবণতার পরিমাণ হলে ভারী হয়, উষ্ণতা যদি কম হয় তাহলে ভারী হয়। তাহলে এই কোনো জলের মধ্যে যদি, সমুদ্র জলের মধ্যে যদি উচ্চচাপ বিরাজ করে, লবণতার পরিমাণ বেশি থাকে, টেম্পারেচার যদি কম হয়, সেটা যে অঞ্চলের ওপর, অঞ্চলে সেটা রয়েছে সেই অঞ্চলের ওপর ডিপেন্ড করছে সেই অঞ্চলের উষ্ণতা কেমন। তাহলে এই তিনটে কন্ডিশন যদি থাকে তাহলে সেই অঞ্চলের সমুদ্র জলটা হচ্ছে বা হচ্ছে ভারী হবে। তখন সেই সমুদ্রের জলটা বা যে স্রোতটা সৃষ্টি হবে সেই স্রোতটা কিসের মধ্যে দিয়ে যাবে? ভেতর থেকে, সমুদ্র জলের ভেতর থেকে প্রবাহিত হবে, যেটা বলেছি যে ভারী যখন হয়ে যাবে তখন সেটা কি হবে, সেটা মধ্যে বা ভেতর থেকে প্রবাহিত হবে। এই জন্য শীতল স্রোতের মধ্যে যেহেতু এই কন্ডিশনগুলো থাকে সেই জন্য শীতল স্রোত ভারী হয়, এই জন্য শীতল স্রোত কিন্তু অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। আবার উষ্ণ স্রোতের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা হয়। উল্টোটা হয় কেমন? যেমন ধরো এখানে উচ্চচাপ থাকলে যেমন শীতল, এখানে নিম্নচাপ থাকলে বায়ু উষ্ণ হয়, আর উষ্ণ বায়ু আমরা জানি হালকা হয়। লবণতার পরিমাণ যদি কম হয় তাহলে আমরা কি জানি, বেশি লবণাক্তযুক্ত জল বেশি ভারী হয়, তাহলে কম লবণাক্তযুক্ত জল নিশ্চয়ই কম ভারী হবে। তারপরে দেখো উষ্ণতা, উষ্ণতা যদি বেশি হয় তবেই তো সেখানে উষ্ণ স্রোতের সৃষ্টি হবে, বা হচ্ছে মানে উষ্ণতা যদি বেশি হয় তাহলে সেখানে উষ্ণ স্রোতের সৃষ্টি হবে, আর উষ্ণ হওয়া মানেই সেটা হালকা হয়ে যাওয়া। তার মানে যে চাপ, লবণতা, উষ্ণতা তথা সমুদ্র জলের ঘনত্বের উপরই কিন্তু এই যে অন্তঃস্রোত বা বহিঃস্রোত নির্ভর করে। এবার যেহেতু চাপ হচ্ছে
হচ্ছে কমে যাওয়া, লবণতা হচ্ছে পরিমাণ কমে যাওয়া, উষ্ণতা বেড়ে যাওয়া, এইগুলো যখনই হয় তখন হচ্ছে উষ্ণস্রোত হচ্ছে উষ্ণস্রোতের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো তখন বর্তমান থাকে, ঠিক আছে। তখন সেটা কি হয়, উষ্ণস্রোত তাহলে কি বললাম হালকা হয়, তখন সেটা কিন্তু সমুদ্র জলের ওপর থেকে কিন্তু এই স্রোতটা প্রবাহিত হয়, সেটা কিন্তু মধ্যে দিয়ে প্রবাহিত হয় না, যেন বহি বা বাইরে বলা হয়েছে যে বাইরে বা বহি সমুদ্র জলের ওপর থেকে যেই স্রোতটা প্রবাহিত হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে কি বহিঃস্রোত, যেটা উষ্ণস্রোতকে ওই জন্য আমরা বহিঃস্রোত বলে থাকি, শীতল স্রোতকে আমরা অন্তঃস্রোত বলে থাকি। আচ্ছা, আশা করি তাহলে তোমরা বুঝতে পেরেছো যে অন্তঃস্রোত বহিঃস্রোত হচ্ছে কাকে বলে, বা উষ্ণস্রোত শীতল স্রোত কাকে বলে, বা শীতল স্রোতকে কেন অন্তঃস্রোত বলে আর উষ্ণস্রোতকে কেন বহিঃস্রোত বলে, ঠিক আছে। এটা যদি তোমরা ভালো করে বোঝো তাহলে এখান থেকে যে শর্ট কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবে, আর এখান থেকে যে তোমাদের যখন টিকা হিসাবে দেবে তোমরা কিন্তু নিজেরাই বুঝে, যদি ভুলে যাও, যদি জিনিসটা বুঝতে পারো তাহলে কিন্তু নিজেরা লিখতে পারবে। তোমাদের এখানে আমি নোটটা দিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো এখানে লেখা রয়েছে উষ্ণস্রোত কাকে বলে। সংজ্ঞা: নিম্ন ও মধ্য অক্ষাংশের উষ্ণ হালকা জলরাশি যখন উচ্চ অক্ষাংশ দিয়ে প্রবাহিত হয় তখন তাকে উষ্ণস্রোত বলে। বৈশিষ্ট্য: সৃষ্টির কারণ, যেটা বলেছে আয়নবায়ু পশ্চিমা বায়ুর প্রবাহের ফলে প্রবাহের দিক উষ্ণমণ্ডল থেকে শীতল হিমমণ্ডল, প্রবাহের প্রকৃতি সমুদ্রপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হয় হালকা বলে, দেখো বহিঃস্রোত রূপে প্রবাহিত হয়। বাষ্পীভবন বেশি হলে স্থলভাগের ওপর এটা বৃষ্টিপাত হয়। উদাহরণ: উষ্ণ উপসাগরীয় স্রোত, উষ্ণ ব্রাজিলীয় স্রোত। তারপরে দেখো রয়েছে যে উষ্ণ স্রোতকে বহিঃস্রোত বলে কেন, যেটা তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি, যে যেহেতু সেটা হালকা, যে সকল জলরাশি সমুদ্রের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয় তাকে বহিঃস্রোত বলে। উষ্ণ সমুদ্র স্রোত হালকা প্রকৃতির হওয়ায় এই জলরাশি নিম্ন অক্ষাংশ থেকে সমুদ্রের উপরিভাগ দিয়ে উচ্চ অক্ষাংশের শীতল হিমমণ্ডলের দিকে প্রবাহিত হয়, তাই উষ্ণস্রোত উষ্ণমণ্ডলের এই সমুদ্র স্রোতকে বহিঃস্রোত বলা হয়। এটা তোমরা বুঝে নিজেরাও কিন্তু লিখতে পারবে। নেক্সট আছে দেখো শীতল স্রোত কাকে বলে। উচ্চ অক্ষাংশে শীতল ও ভারী জলরাশি যখন নিম্ন ও মধ্য অক্ষাংশের দিকে প্রবাহিত হয় তখন তাকে শীতল স্রোত বলে। বৈশিষ্ট্য: সৃষ্টির কারণ, মেরুবায়ুর প্রভাবে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। প্রবাহপথ হচ্ছে শীতল হিমমণ্ডল থেকে উষ্ণমণ্ডলের দিকে বয়ে যায়। প্রবাহের প্রকৃতি সমুদ্রের অন্তর্ভাগ দিয়ে প্রবাহিত হয়। বাষ্পীভবন, বাষ্পায়ন প্রায় নেই বললেই চলে। হিমশৈলের উপস্থিতি শীতল স্রোতের সঙ্গে হিমশৈলও বেশি আসে, ফলে আরও ঠান্ডা হয়ে যায়, কারণ মেরু অঞ্চল মানেই তো বরফের খণ্ড তো ভেসে আসবেই। উদাহরণ: শীতল ফকল্যান্ড স্রোত, শীতল বেরিং স্রোত, শীতল কামচাটকা স্রোত। এগুলো উদাহরণ সব পড়ার দরকার নেই, একটা কি দুটো পড়লে হবে। শীতল স্রোতকে অন্তঃস্রোত বলে কেন, যেটা বুঝিয়ে দিয়েছে, যেহেতু ভারী হয়। যে সকল জলরাশি সমুদ্রের গভীর অংশ দিয়ে প্রবাহিত হয় তাদের অন্তঃস্রোত বলে। যেহেতু শীতল স্রোতের জল ভারী তাই এই জলরাশি সমুদ্রের অভ্যন্তর দিয়ে উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে প্রবাহিত হয়, যে কারণে শীতল স্রোতকে অন্তঃস্রোত বলা হয়। এইভাবে লিখবে, তাহলে তোমরা পুরো নাম্বার পাবে। চ্যানেলটিকে তাই সাবস্ক্রাইব করে রেখো যাতে সব ভিডিওগুলো পেতে পারো। এই চ্যাপ্টারের সমস্ত ভিডিওই দেওয়া হয়ে গেছে, সমুদ্র স্রোত থেকে যা যা কোয়েশ্চেন আসে সেগুলো ভালো করে দেখে নিও, এখান থেকে পড়লেই তোমরা কমন পেয়ে যাবে।